এদিকে আওয়ামী লীগের জন্য চরম সুখবর আসলো যুক্তরাষ্ট্র থেকে। ট্রাম্পের চাপে বিদায় হচ্ছে ডক্টর ইউনূস। যে কোনো সময় দেশে ফিরবে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ ভাই। আবারও রাজনীতির মাঠ কাঁপাতে 3 মাসের জন্য রাজপথে থাকার ডাক দিয়েছে আওয়ামী লীগ দলটি। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ডোনাল্ড ট্রাম্প সরাসরি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে করা নির্দেশ দিয়েছেন 72 ঘন্টার ভিতরে সজীব ওয়াজেদ জয়কে দেশে ফিরিয়ে আনতে হবে। আন্তর্জাতিক চাপের মুখে পড়ে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করার স্বীকৃতি দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিএনপির যেসব নেতাকর্মীর সামনে নির্বাচনের ফাঁকা মাঠ ভেবে খুশি হচ্ছেন তারা সাবধান হন। জানা গেছে, ডোনাল্ড ট্রাম্প সরাসরি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে করা নির্দেশ দিয়েছেন 72 ঘন্টার ভিতরে সজীব ওয়াজেদ জয়কে দেশে ফিরিয়ে আনতে হবে। বর্তমান বিশ্বের রাজনীতিতে প্রতিদিনই দেখা যাচ্ছে নতুন নতুন চমক। এবার চমকের কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ। মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। যদি এই নির্দেশ না মানা হয় তাহলে এর ফল ভালো হবে না। ট্রাম্পের এমন ভাষা এবং কড়া হুঁশিয়ারি দেখে আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা হতবাক। এদিকে প্রশ্ন উঠেছে, কেন সজীব ওয়াজেদ জয়কে এভাবে দ্রুত দেশে আসার নির্দেশ দেওয়া হলো? কি এমন ঘটেছে পদ্মার আড়ালে? অনেকেই বলছেন এই ঘটনার সঙ্গে বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতা ও বৈষম্য স্বার্থ এমনকি ট্রাম্পের ব্যক্তিগত রাজনীতি জড়িত। এই বৈঠকে কি শেখ হাসিনা নিজের জন্য কোনো রাজনৈতিক সমর্থন চাইতে গিয়েছিলেন, নাকি এটি ছিল ভবিষ্যতের বড় ভয়াবহ পরিকল্পনার অংশ? একটি বিষয় পরিষ্কার যে এই নির্দেশ যদি কার্যকর হয় তাহলে বাংলাদেশের রাজনীতির অঙ্গনে বড় পরিবর্তন আসতে পারে। এদিকে আন্তর্জাতিক চাপের মুখে পড়ে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করার স্বীকৃতি দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিস্তারিত জানুন পুরো ভিডিওতে। বলছিলাম, বাংলাদেশ আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা। ভারতের পত্রিকা দ্য হিন্দুতে সাক্ষাৎকার দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একদিন আগেই আমরা আল জাজিরার সাক্ষাৎকার নিয়ে আলোচনা করেছি। সেখানে যা বলেছেন তিনি সেটা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা তৈরি হয়েছে। এরপরে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে প্রধান উপদেষ্টা 4 বছর তারা ক্ষমতায় থাকতে চান, এই কথা বলেননি। তার কথাকে গণমাধ্যমে ভুল ব্যাখ্যা করা হয়েছে। এবার দ্য হিন্দুকে তিনি কি বললেন? দ্য হিন্দুর পক্ষ থেকে প্রশ্ন ছিল, বাংলাদেশ আওয়ামী লীগকে আগামী নির্বাচনে কি অংশগ্রহণ করতে দেয়া হবে? এই প্রশ্নের সরাসরি তিনি উত্তর না দিয়ে বলেছেন যে প্রধান যে দল, এই মুহূর্তে প্রধান দল, সব থেকে বড় দল বিএনপি যেহেতু চাই সব দলের অংশগ্রহণে নির্বাচন, সেহেতু একটা ফয়সালা হয়েই গেছে। সব দলের অংশগ্রহণ এবং আওয়ামী লীগের অংশগ্রহণ হবে কি হবে না সেই ব্যাপারে ফয়সালা হয়ে গেছে, কারণ আমরা সব থেকে বড় দলের মতামতকে উপেক্ষা করতে পারি না। তিনি বিএনপির মতামতকে উপেক্ষা করতে পারেন না, এই কথাটা স্পষ্ট করেছেন। তাকে পাল্টা প্রশ্ন করা হয়েছে, সরকার কি ভাবছে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া না দেওয়ার ব্যাপারে সরকার কি ভাবছে? তখনও তিনি সরাসরি উত্তর না দিয়ে বলেছেন, সরকারের কাজ রাজনীতি করা না, রাজনৈতিক দলগুলো নিয়ে ভাবা না, কে কি করবে না করবে, অংশগ্রহণ করবে কি করবে না সেটা নিয়ে ভাবার সরকারের কাজ নয়, যেহেতু এটা অরাজনৈতিক সরকার। সরকারের কাজ রাজনীতিবিদদের সহযোগিতা করা, রাজনীতিকে সহযোগিতা করা, সহযোগিতার মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত করা। সরকারের যেটা কাজ না সেটা সরকার করতে চায় না। অর্থাৎ প্রধান উপদেষ্টার 2টা প্রশ্নের ইনডাইরেক্ট উত্তরে এটা স্পষ্ট যে সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে আগামী নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হবে, যদিও কোনো রাজনৈতিক কর্মকাণ্ড এই মুহূর্তে পালন করতে দেওয়া হচ্ছে না, যার নজির আমরা গত 10 নভেম্বর দেখেছি। 10 নভেম্বরে নূর হোসেন দিবসে আওয়ামী লীগ সমাবেশ করতে চেয়েছে, কিন্তু সরকারের তরফ থেকে ঘোষণা দিয়ে সেটাকে ঠেকানো হয়েছে, করতে দেওয়া হয়। তাদের আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড কবে নাগাদ স্বাভাবিক হবে সেই ব্যাপারে কোনো স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়নি। তবে সব থেকে গুরুত্বপূর্ণ ইঙ্গিতটা, সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটা এবার বেরিয়ে আসলো সরকারের পক্ষ থেকে। সরকারের প্রধান ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূস, বিএনপি যেহেতু চাইছে সব দলকে নিয়ে নির্বাচন করতে, সব দলের অংশগ্রহণ থাক, সেখানে আওয়ামী লীগের অংশগ্রহণ থাক, সেই মতামতকে, বিএনপির মতামতকে উপেক্ষা করতে পারছে না সরকার। সেই কারণেই অনেকটা বাধ্য হয়ে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে তারা অংশগ্রহণ করতে দিতে চায়। অর্থাৎ এখন ব্যাপারটা খুবই স্পষ্ট যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করছে। এখন প্রশ্ন হচ্ছে যে আগামী নির্বাচনে কোন আওয়ামী লীগ অংশগ্রহণ করবে? মূল আওয়ামী লীগ অংশগ্রহণ করবে, নাকি আওয়ামী লীগকে আবার কয়েকটা টুকরা করে বিভিন্ন খণ্ড বিখণ্ডের আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে? এরকম প্রশ্ন কিন্তু ঘুরপাক খাওয়া শুরু করেছে। মূল আওয়ামী লীগ যদি অংশগ্রহণ করে তাহলে আওয়ামী লীগের অধিকাংশ বড় নেতা, ইনক্লুডিং সভাপতি শেখ হাসিনা, তারা কিন্তু দেশের বাইরে পালিয়ে আছেন। তারা কি ফিরতে পারবেন? তারা ফিরলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচারের ব্যাপারটা শুরু হয়েছে, গতকালকেই শুরু হয়েছে, সেই বিচারের মুখোমুখি তাদেরকে হতে হবে। বিচারের মুখোমুখি হওয়ার জন্য তারা কি দেশে ফিরবেন সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর তারা যদি দেশে ফিরতে না পারেন তাহলে তারা নির্বাচনও করতে পারবেন না, মোটামুটি এটা ধরে নিয়ে যায়। তাহলে আওয়ামী লীগের হাল কে ধরবে? পুরনো প্রশ্ন আবারও সামনে আসছে, আওয়ামী লীগের কাণ্ডারি তাহলে কে হচ্ছে? আনঅফিসিয়ালি আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগকে গোছানোর দায়িত্ব বিদেশ থেকেই দায়িত্বটা পালন করছেন জাহাঙ্গীর কবির নানক। তিনি আওয়ামী লীগের বর্তমান মুখপাত্র হিসেবে কাজ করছেন, যেটা তার একটা বার্তা থেকে আমরা স্পষ্ট হয়েছি। শেখ হাসিনার তরফ থেকেও আমরা বিভিন্নভাবে বিভিন্ন খবর আসছিল, জানতে পারছিলাম যে তিনি কোনো একজন ডাকসাইটে মন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন আওয়ামী লীগ গোছানোর জন্য। সেটা যে জাহাঙ্গীর কবির নানক, তার একটা ভিডিও বার্তা সেটা প্রমাণ করেছে জাহাঙ্গীর কবির নানকই সেই দায়িত্ব পালন করছেন। কিন্তু জাহাঙ্গীর কবির নানক এখন ভারতে রয়েছেন, ভারতে পালিয়ে রয়েছেন। ভারত থেকে তিনি দলকে কতটা গোছাতে পারবেন সেটা একটা বড় বিষয়। মাঝখানে মজার ব্যাপার হচ্ছে যে এটা অবিশ্বাস্য হলেও সত্য, মাঝখানে চেষ্টা হয়েছিল সোহেল তাজকে রাজি করানোর জন্য যে আওয়ামী লীগের হাল সোহেল তাজ যেন ধরে, এবং তার মা জোহরা তাজউদ্দিন যেভাবে
75 পরবর্তী সময়ে আওয়ামী লীগের হাল ধরেছিলেন, শেখ হাসিনা ফেরা পর্যন্ত আওয়ামী লীগকে বাঁচিয়ে রেখেছিলেন মূলত জোহরা তাজউদ্দিনের নেতৃত্ব দিয়ে। সেই কাজটা মায়ের ছেলে হিসেবে সোহেল তাজ কিংবা তার কন্যাকে দিয়ে তো হবে না, সোহেল তাজ যেহেতু একটা ফিগার, সেহেতু সোহেল তাজকে দিয়ে এই কাজটা করানোর চেষ্টা হয়েছিল আওয়ামী লীগের তরফ থেকে, কিন্তু সোহেল তাজ নানা রকমের শর্তের বেড়াজালে আটকে দিয়েছেন সেই প্রস্তাব। অনেকগুলো শর্ত দিয়েছেন, এটা হলে ওটা করবো, ওটা হলে ওটা করবো, ওটা না হলে ওটা করবো না। সেই কারণে সোহেল তাজকে দায়িত্ব দেওয়ার কাজটা হচ্ছে না। তাহলে আওয়ামী লীগের দায়িত্ব কে নিচ্ছেন, সেটা একটা বড় প্রশ্ন। আওয়ামী লীগের দায়িত্ব শেষ পর্যন্ত কি প্রথম যে আলোচনা হয়েছিল সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াত হাইফি, তাদের দুইজনের কাছেই কি চলে যাচ্ছে? তারা দুইজন যেহেতু এখনো দেশে রয়েছেন, তাদের দুইজনের কাছেই কি চলে যাচ্ছে? এবং নির্বাচনের সময়ে ভারতে পালিয়ে থাকা নেতারা, কিছু নেতা কি পালিয়ে থাকা অবস্থাতেই নির্বাচন করবেন? শেখ হাসিনাও কি ভারতে থাকা অবস্থাতেই নির্বাচন করবেন, নাকি নির্বাচনের আগে তারা দেশে শেখ হাসিনা দেশে আসুক? এটা এখনো অনেক মানুষ চায় যে শেখ হাসিনা দেশে এসে তিনি তার মানে দলের হাল ধরুক। 25 নভেম্বর চলে গেল, আজকে আওয়ামী লীগের কি পরিকল্পনা ছিল, ঢাকাতে কি ঘটাইতে চাইছিল আওয়ামী লীগ? আমরা বারবার করে বলছি যে আওয়ামী লীগ থেমে থাকবে না, কোনো স্বৈরাচারী থেমে থাকে না। কারণ শেখ হাসিনার মতো স্বৈরাচার যে কিনা যার আশেপাশে সবসময় ঘুরঘুর করতো, শত শত নেতাকর্মী, শত শত মানে প্রশাসনের লোকজন যারা তেল মারতো দিনভর, আপা আপা করে গলা বুক শুকায় ফেলতো, সেই হাসিনার পাশে এখন কেউ নাই। সেই হাসিনা তো সেই অবস্থানটা ফিরে পেতে চায়, সে তো সর্বোচ্চ চেষ্টা করবে। হাসিনার দল যে পরিমাণ টাকা নিয়ে দেশ থেকে পালাইছে, পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈরাচার এত পরিমাণ টাকা পয়সা নিয়ে কিন্তু পালায় নাই। আপনার যে ফিলিপিনের যে স্বৈরাচার ছিল মার্কোস যাই বলেন, ও মাত্র $10 বিলিয়ন নিয়ে পালাইছিল। আর শেখ হাসিনার সরকার কত নিচ্ছে? ডাবল। তার এমপি মন্ত্রী সবাই ডাবল নিচ্ছে। এই টাকাগুলো তো ফেলে রাখবে না, এই টাকাগুলো ফেলে রাখবে, কারণ এটা তো ইনভেস্টের মতো। যদি একজন 100 কোটি টাকা ইনভেস্ট করে এখানে, সে ইন ফিউচারে যদি ক্ষমতায় আসে, তাহলে সে 500 কোটি উঠাই নেবে, 5 গুণ করে নেবে, সুদের থেকেও লাভ বেশি। মানে সুদের ব্যবসা করলেও এত পরিমাণ প্রফিট হয় না যে পরিমাণ প্রফিট এই যারা নেতাকর্মী আছে এরা করে নিচ্ছে। এই টাকাগুলো তো ফেলে রাখবে না, তারা তো একটা পরিকল্পনা করবেই। দেখেন কি পরিকল্পনাটা করছে, যে এলাকার যারা সহজ সরল মানুষ, এদেরকে বিভিন্নভাবে টোপে ফেলে অহিংস গণ অভ্যুত্থান কি এই নামের একটা সংগঠন এদেরকে ঢাকা আনছে। যে ডক্টর মোহাম্মদ ইউনূস কি করছে? ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে এই টাকার পাচার হওয়া যে টাকা, এই টাকাটা সে দেশে ফিরিয়ে আনবে। এটার জন্য আমাদের আন্দোলন করতে হবে, আমাদের শাহবাগে যাইতে হবে, এবং আমরা যারা ওইখানে যাব তারা প্রত্যেকেই 1 লক্ষ থেকে 1 কোটি টাকার মতো ঋণ পাবে, মানে বিনা জামানতে ঋণ পাবে, মানে 1 লক্ষ থেকে 1 কোটি। তো একজন সাধারণ জনগণ তো হুপড়ি খেয়ে পড়ছে। সহজ সরল, মানে আমরা তো বাংলাদেশ ভাই সহজ সরল, গ্রাম অঞ্চলের মানুষ কিন্তু সহজ সরল, তাদেরকে যেটা বোঝাবেন সেটাই বুঝবে। তাদেরকে এটা বোঝাইছে, তারা ঢাকামুখী হয়েছে, ঢাকাতে শাহবাগে চলে আসছে। দেখেন এটার কি পরিকল্পনা ছিল ওদের? এখানে লোক জড়ো করে একটা আওয়ামী লীগের লোকজনের ভিতরে ঢুকে গিয়ে একটা বিশৃঙ্খলা তৈরি করা। এই যে পরিকল্পনাগুলা, এই পরিকল্পনাগুলা করার সুযোগ কেন পাইতেছে বলেন? এই পরিকল্পনাগুলা করার সুযোগ পাচ্ছে কারণ ওরা প্রথম স্টেপে যেই কাজে নামছিল ওটাতে মোটামুটি সফল। যে বিএনপির সাথে শিক্ষার্থীদের একটা দূরত্ব করে দেওয়া, এই সরকারের সাথে শিক্ষার্থীদের একটা দূরত্ব করে দেওয়া, বিএনপির সাথে সরকার একটা দূরত্ব করে দেওয়া, তিন দিকে নিয়ে চলে যাওয়া। তারপরে আমরা একটা পরিকল্পনা করব, সেই পরিকল্পনার সামনে নিয়ে আসবো। কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা খরচ করতে শেখ হাসিনা প্রস্তুত, কারণ শেখ হাসিনার কষ্টের টাকা না তো এগুলা হচ্ছে বাংলাদেশের মানুষের টাকা, চুরি করে নেওয়া টাকা। শেখ হাসিনা যদি এখানে 1 বিলিয়ন বলেন 5 বিলিয়নও ইনভেস্ট করে, লসের কিছু নাই। কারণ শেখ হাসিনা জানে যে এবার করছিলাম 19 বিলিয়ন ডলার পাচার করছি, সামনে বার আসলে 30-40 বিলিয়ন ডলার পাচার করব। সেই পরিকল্পনা নেই তো মাঠে আছে। তো আমাদের ব্যর্থতা, আমরা আসলে আমাদের ঐক্য ধরে রাখতে পারি নাই, এটা হচ্ছে আমাদের সব থেকে বড় ব্যর্থতা। আমাদের বিপ্লবের স্পিরিটটা আমরা ধরে রাখতে পারি নাই, এই জন্যই এইভাবে পরিকল্পনা করার সাহস আওয়ামী লীগ পাচ্ছে, সাধারণ জনগণকে ভুলভাল বোঝায় ঢাকাতে নিয়ে আসতে পারতেছে। আমি মনে করি এটার ব্যর্থতার দায় সম্পূর্ণ রাজনৈতিক দলগুলো নিতে হবে, আমি মনে করি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। দর্শক, ইতিমধ্যে আপনারা কিন্তু সকলেই অবগত আছেন, গতকাল বিকেলে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি গ্রেপ্তার করেছে। ইতিমধ্যে চিন্ময় কৃষ্ণের গ্রেপ্তারের পর একেবারে সারা দেশে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমরা দেখেছি গতকাল রাতে শাহবাগ, চট্টগ্রাম, মিন্টু রোড সহ দেশের বিভিন্ন এলাকায়, বিভিন্ন অঞ্চলে চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবিতে বিক্ষোভ করেছে হিন্দু সম্প্রদায়ের লোকজনেরা। তো দর্শক শ্রোতা, এবার খবরের শিরোনাম হচ্ছে চিন্ময় কৃষ্ণকে মুক্তি না দিলে সীমান্তে অবরোধের হুঁশিয়ারি ভারতের নেতাদের সরাসরি হুঁশিয়ারি আসছে। তো দর্শক শ্রোতা, ইতিমধ্যে চিন্ময়
কৃষ্ণকে গ্রেপ্তারের পর বাংলাদেশে যেমন হিন্দুদের উত্তপ্ত শুরু হয়ে গিয়েছে, ঠিক তেমনি ভাবে আমরা দেখেছি ভারত এবং কলকাতায় বিভিন্নভাবে তারা উত্তপ্ত জানাচ্ছে এবং বিভিন্নভাবে বাংলাদেশ সরকারকে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকারকে একের পর এক হুঁশিয়ারি দিচ্ছে। খবরে বলা হচ্ছে চিন্ময় কৃষ্ণকে মুক্তি না দিলে সীমান্ত অবরোধের হুঁশিয়ারি বিজেপির। খবরে বলা হচ্ছে বাংলাদেশে গ্রেপ্তার বাংলাদেশি সম্মিলিত সনাতনীয় জাগরণ জোটের মুখপাত্র ও ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তির দাবি করেছেন পশ্চিমবঙ্গের বিজেপি। তাকে মুক্তি না দেওয়া হলে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনে বিক্ষোভ করা হবে এবং সীমান্তের মধ্যে সনাতনীয়রা ধ্বজ নিয়ে অবরোধ করবে বলে হুমকি দিয়েছেন রাজ্যের বিরোধী দলীয় নেতা শুভেন্দ্র অধিকারী। তো দর্শক শ্রোতা, এক প্রকার ভারতীয়রা বাংলাদেশের উপর এমনিতেই শেখ হাসিনার পতনের পর উঠে পড়ে লেগে গিয়েছে। ঠিক এবার চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তার করার পর আমরা দেখেছি ভারতের বিজেপি নেতা সহ বিভিন্ন বড় বড় কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে বিভিন্ন হাই কমান্ডের নেতারা ভারতের, তারা বাংলাদেশের উপর হুমকি দিয়েছে, বাংলাদেশকে হুঁশিয়ারি দিয়েছে। আমরা দেখেছি অন্তর্বর্তী সরকারকেও বিভিন্ন ইঙ্গিতে বিভিন্ন হুমকি দিয়েছে। তো দর্শক শ্রোতা, তারা সরাসরি বলছেন বাংলাদেশের যে ডেপুটি হাই কমিশনার রয়েছে সেটার সামনে তারা বিক্ষোভ করবে এবং সীমান্তের মধ্যে তারা অবরোধ করে একেবারে সবকিছু শেষ করে দিবে, এমন কিন্তু হুমকি দিয়েছে তারা। তো দর্শক শ্রোতা, ইতিমধ্যে আমরা দেখেছি গতকাল বিকেল 4টার পরে আমরা দেখেছি ইসকন নেতা চিন্ময় কৃষ্ণকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর ডিবি পুলিশ। ইতিমধ্যে তার গ্রেপ্তারের পর থেকে আমরা দেখেছি ডিবি কার্যালয়ের সামনে মিন্টি রুটে, এছাড়াও আমরা দেখেছি শাহবাগে, রাজু ভাস্কর্যে, এছাড়াও আমরা দেখেছি ঢাকার বাইরে চট্টগ্রামে হাজার হাজার লোক তার গ্রেপ্তারের জন্য বিক্ষোভ মিছিল এবং বিভিন্ন হুঁশিয়ারি দিয়েছেন। তো দর্শক শ্রোতা, ইতিমধ্যে তাকে কি কারণে গ্রেপ্তার করা হয়েছে আমরা যতটুকু জানতে পারি, তিনি উস্কানিমূলক কথাবার্তা বলেছে এবং শেখ হাসিনাকে নিয়ে বেশ কিছু উস্কানিমূলক কথা বলেছে, শেখ হাসিনার পক্ষে কথা বলেছে। এই বিষয়ে নাকি চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তার করেছে পুলিশ, এটা বিভিন্ন আভাসে আমরা জানতে পেরেছি। ঠিক কি কারণে গ্রেপ্তার করা হয়েছে অফিসিয়ালি আমাদের কাছে এখন পর্যন্ত কোনো তথ্য আমি পাইনি। তো দর্শক শ্রোতা, ইতিমধ্যে তার গ্রেপ্তারের পর থেকে আওয়ামী লীগের নেতারা তো এটা নিয়ে একেবারে উত্তাল শুরু করে দিয়েছে ফেসবুক, সামাজিক যোগাযোগ মাধ্যমে। তো দর্শক শ্রোতা, অনেকে দেখছে আবার বলছেন আওয়ামী লীগের জন্য নাকি এই গ্রেপ্তারগুলো নাকি অনেক হেল্পফুল হবে। তারা বলছে এই নেতাদেরকে গ্রেপ্তার করলে নাকি ডক্টর মোহাম্মদ ইউনূসের কপাল পড়তে পারে। তো দর্শক শ্রোতা, হ্যাঁ, আমি অবশ্যই দেখছি ভারত থেকে কিন্তু বিভিন্ন মহলের লোক অর্থাৎ ভারতীয়রা এক প্রকার বিভিন্নভাবে উদ্বেগ জানিয়েছে, বিভিন্ন হুঁশিয়ারি দিচ্ছে বাংলাদেশকে। আজকে আমরা দেখছি দেশের বিভিন্ন জায়গায় ইসকন নেতা চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবিতে বিভিন্ন জায়গায় কর্মসূচি পালন করবে, বিভিন্ন জায়গায় বিক্ষোভ করবে তার সমর্থকরা এবং হিন্দু জাগরণ মঞ্চের নেতাকর্মীরা। তো দর্শক শ্রোতা, যাই হোক, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন, কোন ইঙ্গিতে দেখছেন, কি বিবেচনা করছেন, এই নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মূল্য। ইসকনের সাবেক নেতা জনাব চিন্ময় কৃষ্ণ দাসকে আজ যখন চট্টগ্রামের আদালতে হাজির করা হয়, তাকে বের করার সময় ওখানে খুব বড় সংখ্যার হিন্দু সম্প্রদায়ের মানুষ সমবেত হয়েছিলেন। তাদের আবেগের জায়গা আছে, আমরা এটাকে শ্রদ্ধা করি। কিন্তু এরপর যে ঘটনাটা ঘটলো, সেখানে একজন মুসলিম আইনজীবী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যাকে মারাত্মকভাবে জখম করে হত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে অভিযোগের তীর হিন্দু সম্প্রদায়ের মানুষের দিকে যাচ্ছে। আমরা এটাকে প্রাথমিকভাবে অভিযোগের কথা বলছি এবং এটা হওয়ার সম্ভাবনা খুব বেশি। মানে অন্তত ওই যে জমায়েত তৈরি হয়েছিল সেখান থেকে এই ঘটনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এটা যেমন আমাদের সামনে এসছে, আদালতে চত্বরে মসজিদ ভাঙা হয়েছে, এই ধরনের তথ্য কেউ প্রচার করার চেষ্টা করছেন। আমরা একটা জিনিস খুব স্পষ্টভাবে বুঝতে পারি, সেটা হচ্ছে বাংলাদেশের মধ্যে একটা অত্যন্ত অস্থিতিশীল অবস্থা তৈরি করতে চেষ্টা করা হচ্ছে। এবং বহুদিন আগে আমি একটা ভিডিও করে বলেছিলাম এদেশে একটা হিন্দু মুসলিম দাঙ্গা তৈরির প্রেক্ষাপট বা প্লট তৈরির চেষ্টা হচ্ছে, সেটা এবার একটু ফাইনাল স্টেজে চলে এসেছে বলে আমরা ধারণা করতে পারি। এই দাঙ্গা যদি লেগে যায়, দাঙ্গা লাগবে না আমি বিশ্বাস রাখতে চাই, কিন্তু এই দাঙ্গা যদি লেগে যায় লাভবান কি হবে? তার আগে বলি ক্ষতিকার হবে। ক্ষতি হবে সরকারের, ক্ষতি হবে শেখ হাসিনার বিরুদ্ধে দল মত নির্বিশেষে যারা দাঁড়িয়েছিল, বিএনপি দাঁড়িয়েছিল, জামায়াত দাঁড়িয়েছিল, আরো অনেক ইসলামপন্থী দল দাঁড়িয়েছিল, সাধারণ মানুষ দাঁড়িয়েছিল, গণতন্ত্র মঞ্চের দলগুলো দাঁড়িয়েছিল, যারা দাঁড়িয়েছে, আমাদের ছাত্ররা দাঁড়িয়েছেন সামনে এসে। তাদের এখন সংগঠন তৈরি হয়েছে, তখন সংগঠন সেভাবে ছিল না। সবকিছু মিলে যদি আমরা একত্র করি, প্রত্যেকের ক্ষতি এবং সবচেয়ে জরুরি কথা রাষ্ট্রের ক্ষতি। লাভ আওয়ামী লীগের, লাভ ভারতের।
তারা এই দেশটাকে আবারও তাদের কলোনি বানিয়ে ইচ্ছে মতো শুষে শেষ করবে। 15 বছরের শুষে প্রায় শেষ করেছে। ফলে এই পরিস্থিতি তৈরি কে করছে আমরা বুঝতে পারি। যে মানুষগুলো ওখানে জমায়েত হয়েছিলেন, এখানে প্রচুর সাধারণ হিন্দু সম্প্রদায়ের মানুষ ছিলেন যারা আবেগের জায়গা থেকে গেছেন, কোনো সন্দেহ নেই। এর মধ্যেও কোনো সাধারণ হিন্দু মানুষ একজন মুসলিমকে হত্যা করেছেন এটা আমি বিশ্বাস করতে প্রস্তুত নই। এখানে এজেন্ট ঢুকেছিল, বিভিন্ন রকম এজেন্ট এখানে কাজ করছে, তাদেরই কেউ কাজটা ঘটিয়েছেন। উদ্দেশ্যটা খুব স্পষ্ট, খুব ক্লিয়ার। সুতরাং আমরা যারা সংখ্যাগুরু আছে এই দেশে, আমাদের এখন খুবই সেন্সিবল আচরণ করতে হবে। আমাদের এই চক্রান্তকে নস্যাৎ করে দিতে হবে। আবার এই পক্ষেও আমি নিশ্চিত আছি যারা এই হত্যাটা করেছে তাদের দিকের কিছু মানুষ সংখ্যাগুরুদের মধ্যেও আছে, মুসলিমদের মধ্যে আছে। তারাই উস্কানি দেবে গিয়ে হিন্দুদের বাড়িতে হামলা করো, হিন্দু মানুষের উপরে হামলা করো, মন্দিরে হামলা করো। ফর শিওর আমরা যদি চাই এটা ঠেকিয়ে দিতে আমাদের সেন্সিবল আচরণ করতে হবে। খুব সোজা সবটা কথা। আমরা যদি চাই শেখ হাসিনা আর ফিরে আসবে না এই দেশে ভারতের আধিপত্যবাদ আর থাকবে না, ভারত এই দেশকে একটা স্বাধীন সার্বভৌম দেশের মর্যাদা দিয়ে সম্পর্ক করে যদি চেয়ে থাকি, এই চক্রান্তটা রুখে দিতে হবে। খুব সোজা সবটা কথা। আমরা খুব বড় আশঙ্কা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমাদের মুসলিম ভাই বোনদের উচিত হিন্দু ভাই বোনদের সাথে দাঁড়িয়ে যাওয়া, পাশে দাঁড়িয়ে যাওয়া, তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা। এবং হিন্দু ভাই বোনদেরকেও বলছি কোনো রকম উস্কানির ফাঁদে যেন তারাও পা না দেন। তাদেরকে সবসময় মনে রাখা উচিত হবে এই রাষ্ট্রে তাদের নিরাপত্তা নিশ্চিত করবে এই রাষ্ট্রের সরকার, এই রাষ্ট্রের তাদের সহনাগরিকরা, তাদের ভাই বোনরা, মুসলিম ভাই বোনরা, অন্য ধর্মের ভাই বোনরা। ভারতের দিক থেকে যত কিছু না হয়, এবং আমি আগেও বলেছি তারা যেন এই প্রত্যাশা না করেন ভারতে সেখানে কিছু করবে, এটা কিন্তু সংঘাতের পরিস্থিতি আরও বাড়িয়ে দেবে। আমাদের দুটো সম্প্রদায়ের মানুষই যেন সংযত হই, সতর্ক হই। আমাদের এটা ঠেকিয়ে দিতে হবে। এবং এটা চট্টগ্রামে যদি কোনো এসকালেট করে, চট্টগ্রামের চেষ্টা কিন্তু দীর্ঘদিন থেকে হচ্ছে। আমাদের মনে আছে একজন মুসলিম ব্যবসায়ীর দোকানে হামলা করা হয়েছিল। আবারও বলছিল কেউ সাধারণ হিন্দু সম্প্রদায়ের মানুষ নন, এরা সব এজেন্ট। ওখানে সেটাকে কন্ট্রোল করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গায়ে অ্যাসিড নিক্ষেপ করা হয়েছিল, যাতে সেনাবাহিনী সদস্য সহ 7-8 জন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য আহতও হয়েছিলেন। খুব স্পষ্ট কি করতে চাওয়া হয়েছে, সেই যাত্রা যেহেতু ব্যর্থ হয়েছে, এই যাত্রা এটাকে সফল করার চেষ্টা হচ্ছে। এবং এটা চিটাগাঙে না হলে আর কোথাও না কোথাও সেই চেষ্টা কিন্তু হবেই, নিশ্চিত থাকতে পারি আমরা। এবং আমাদের উচিত হবে যাবতীয় চক্রান্ত ব্যর্থ করে দেওয়া। আমাদের শেখ হাসিনা চলে যাওয়ার পর সাম্প্রতিক সময় নানা ইস্যুতে আমাদের মধ্যে এক ধরনের বিভক্তি দেখা যাচ্ছিল। আমরা প্রত্যেকটা দলমত ধর্ম নির্বিশেষে মানুষ যারা এই দেশকে ওন করি তারা যেন একসাথে থাকি। জনাব চিন্ময়ের বিরুদ্ধে, তার বক্তব্যের বিরুদ্ধে আমার অনেক অভিযোগ আছে। আমি তার বক্তব্য সাম্প্রতিক সময়ে অনেক অ্যাগ্রেসিভ দেখেছি। সরকারের কাছে হয়তো আরও বেশি তথ্য আছে, কিন্তু তিনি রংপুরে একটা কথা বলেছিলেন, সেটাকে আমি তখনও প্রশংসা করেছি যখন আজ সকালে ভিডিও দিয়েছি সেখানে। সেটা হচ্ছে এই দেশ আমাদের দেশ, এই দেশের ছেড়ে আমরা কোথাও যাবো না। ইয়াস, হিন্দু সম্প্রদায় থেকে শুরু করে অন্যান্য যেসব এথনিক মাইনরিটিস আছেন, চাকমা, মারমা, সমতলে সাঁওতাল, গারো, ওরাও যারা আছে 49 অফ দেম। হিন্দু সম্প্রদায় তো একটা বড় সংখ্যা আছে, ছোট সংখ্যা কয়েকশো বা কয়েক হাজার মানুষও যে এথনিক গোষ্ঠীর আছে, ভাষিক যারা আছে, উর্দু ভাষী যারা আছে, প্রত্যেকটা মানুষ তার পূর্ণ অধিকার নিয়ে এই দেশে থাকবেন। আমরা এমন একটা বাংলাদেশ দেখতে চাই এবং আমরা ওটা নিশ্চিত করব। আমাদের এই মুহূর্তের সংকটের জায়গাগুলো আমরা যেন ধৈর্য নিয়ে, পরস্পরের প্রতি সহমর্মিতা নিয়ে কাটিয়ে দিতে পারি। এর মধ্যেই যাতে কেউ ধর্মের জিগির তুলে দাঙ্গা মারে অধর্ম, ইসলামেও কোনোভাবেই সেটা কেউ কখনো সমর্থন করে, কিন্তু করে। ওই যে আবারও বলছি, মুসলিমদের মধ্যেও তাদেরই এজেন্ট হয়তো আছে যারা দাঙ্গা বাঁধাতে চায়, নানা ফর্মে নানা চেহারায় এসে হাজির হয়। ইসকন থাকবে কি থাকবে না, ওকে কি করতে হবে না, কি করতে হবে না, এই আলাপের সময় একদমই এখন না। শুধু হিন্দু ধর্ম শুধু না, ইসকনের প্রতিষ্ঠানের উপরে যেন কোনো পাল্টা পদক্ষেপ নেওয়া না হয়। ইসকন মানে হিন্দু ধর্ম না, উই নো, কিন্তু এই জিনিসগুলো, এই উত্তেজনাগুলো এই মুহূর্তে যে কোনো মূল্যে আমাদেরকে পরিহার করতে হবে। আমরা খুব বড় বিপদের মুখে দাঁড়িয়ে আছি। আমি বিশ্বাস রাখতে চাই, আমি সত্যিই বিশ্বাস রাখতে চাই, কিছুদিন আগে চট্টগ্রামে যেমন এরকম একটা চেষ্টা আমরা নস্যাৎ করেছি, আমরা এটাও পারবো। আমরা সবাই যেন ধৈর্য ধরি। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।